প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসগুলোতে আমরা সত্যবিধানের নিয়ম, নত্যবিধানের নিয়ম, তৎসম শব্দের বানানের নিয়ম, অতৎসম শব্দের বানানের নিয়ম শিখেছিলাম। আজকে আমরা কতগুলা শব্দের বানানের নিয়ম শিখব যেগুলো আমরা সচরাচর ভুল করে থাকি। তো আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আছে অঞ্জলি। এই অঞ্জলি শব্দটা আমরা অহরহ ভুল করে থাকি। অঞ্জলি আমরা দেখব বিভিন্ন অনুষ্ঠানে, যখন আমরা কোনো অনুষ্ঠানে পুষ্প অর্পণ করি, সেখানে আমরা দেখব শ্রদ্ধাঞ্জলি বানানটা রস্বইকার দীর্ঘকার দিয়ে লেখে, পুষ্পাঞ্জলি বানানটা দীর্ঘকার দিয়ে লিখে, গীতাঞ্জলি দীর্ঘকার দিয়ে লিখে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু শুদ্ধ বানান হবে অঞ্জলি থাকলেই রস্বইকার হবে, অঞ্জলি থাকলেই রস্বইকার হবে। এরপরে প্রাণী। প্রাণী বা প্রাণীরা শব্দটা দীর্ঘকার দিয়ে লিখতে হবে, কিন্তু যখন কোনো প্রত্যয় বা শব্দ যুক্ত হবে, যেমন প্রাণীজ জ যুক্ত হয়েছে, সেখানে রস্বইকার হয়ে যাবে। ঠিক তেমনি প্রাণীবিদ্যা, প্রাণীবিদ, প্রাণী বিজ্ঞান, তখন কিন্তু রস্বইকার দিয়ে লিখতে হবে। এমনি প্রাণী বা প্রাণীরা দীর্ঘকার দিয়ে লিখতে হবে। তারপর মন্ত্রী, মন্ত্রী, মন্ত্রীরা দীর্ঘকার দিয়ে লিখতে হবে, কিন্তু যখন মন্ত্রীগণ যুক্ত হবে, গণ যুক্ত হবে, সভা যুক্ত হবে, পরিষদ যুক্ত হবে, কোনো একটা শব্দ যুক্ত হলে তখন মন্ত্রীর দীর্ঘকার রস্বইকার হয়ে যাবে। এরপরে কালী, দেবী, ষষ্ঠী, এই তিনটা শব্দের সাথে যদি দাস যুক্ত হয়, তখন কালী, দেবী, ষষ্ঠীর দীর্ঘইকার রস্বইকারে পরিণত হবে। যেমন কালী, দাস যুক্ত হয়েছে রস্বইকার, দাস যুক্ত হয়েছে রস্বইকার, দাস যুক্ত হয়েছে রস্বইকার হয়ে গেছে। কিন্তু দাস ভিন্ন অন্য কোনো শব্দ যুক্ত হলে, যেমন পদ, কালীপদ দীর্ঘইকার আছে, কালী মন্দির, মন্দির যুক্ত হয়েছে দীর্ঘইকার। এখানে দেবী, পদ, পদ যুক্ত হয়েছে দেবী, দীর্ঘইকার, দেবী মন্দির, মন্দির যুক্ত হয়েছে দীর্ঘইকার আছে। এখানে ষষ্ঠী, চরণ যুক্ত হয়েছে দীর্ঘইকার, প্রসাদ যুক্ত হয়েছে দীর্ঘইকার। দাস যুক্ত হলে রস্বইকার হবে। এরপরে পক্ষী, পক্ষী দীর্ঘইকার, কিন্তু পক্ষী কুল, কুল যুক্ত হলে রস্বইকার। পক্ষী রাজ, রাজ যুক্ত হলে রস্বইকার। শালা, পক্ষী শালা, শালা যুক্ত হলে হয়ে যাবে রস্বইকার, পক্ষী শালা হলো। এরপরে পরীক্ষার্থী, এখানে পরীক্ষার্থী এমনি থাকলে কোনো শব্দ অংশ যুক্ত ছাড়া থাকলে দীর্ঘইকার, কিন্তু যখন গণ যুক্ত হলে পরীক্ষার্থী গণ, বৃন্দ যুক্ত হলে পরীক্ষার্থী বৃন্দ, এভাবে লিখতে হবে, তখন রস্বইকার হয়ে যাবে। শশী এমনি হলে দীর্ঘইকার, কিন্তু যখন কোনো শব্দ যুক্ত হবে, প্রত্যয় যুক্ত হবে, তখন রস্বইকার হয়ে যায়। যেমন শশী ভূষণ, শশী কলা, তখন কি হয়ে গেছে? রস্বইকার হয়ে গেছে। বন্দি, বন্দিরা এভাবে হলে দীর্ঘইকার, কিন্তু বন্দি শালা, বন্দিত্ব, তখন কি হবে? রস্বইকার হবে। স্থায়ী কোনো শব্দ ছাড়া হলে দীর্ঘইকার, কিন্তু কোনো শব্দ বা প্রত্যয় যুক্ত হলে তখন রস্বইকার হয়ে যাবে। স্থায়িত্বকাল, স্থায়ীকাল। দায়ী, যখন কোনো শব্দ যুক্ত হবে বা প্রত্যয় যুক্ত হবে তখন রস্বইকার হয়ে যাবে। দায়িত্ব, দায়িত্বকাল। এরপরে হস্তি, হস্তি কোনো শব্দ যুক্ত হলে হস্তি দ্বন্দ্ব রস্বইকার। হস্তি মূর্খ রস্বইকার। হস্তি শালা রস্বইকার হচ্ছে। একাকী কোনো প্রত্যয় বা শব্দ যুক্ত হলে রস্বইকার হয়ে যায়, যেমন একাকিনী, একাকিত্ব। এরপরে প্রতিযোগী, কিন্তু যখন তা যুক্ত হবে প্রতিযোগিতা রস্বইকার হবে। সহযোগী, কিন্তু তা যুক্ত হলে হয়ে যাবে সহযোগিতা। ইনি প্রত্যয় যুগ গঠিত শব্দে রস্বই দীর্ঘইকার হবে, যেমন একাকিনী, ইনি প্রত্যয় যুগ গঠিত একাকিনী। যেমন একাকিনী, এখানে কি আছে? ই নি, ইনি প্রত্যয় যুগ গঠিত শব্দ, সেখানে কি হবে? একটা রস্বইকার হবে, একটা দীর্ঘইকার হবে। ঠিক তেমনি অভিমানী, নাগিনী, কামিনী, কাহিনী, আরো আছে সংকিনী, সংকিনী, সঙ্গিনী, সঙ্গিনী, পদ্মিনী,
অবধিনি এভাবে লিখতে হবে। আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। হচ্ছে ইয়সি প্রত্যয় যুগে গঠিত শব্দ সর্বত্র দীর্ঘই হয়, যেমন গরিয়সী, মহিয়সী, এখানে দুটাই দীর্ঘই হবে, এরপরে আরেকটা নিয়ম হচ্ছে কতগুলো শব্দ আছে পরপর দীর্ঘই হয়, যেমন উদিচি, প্রতীচি, প্রতীকী, সমীচীন, ভাগীরথী, মনীষী, হরিতকী, শরীরী। এরপর নিয়মটা হচ্ছে রস্বই দীর্ঘই পাশাপাশি বসে, যেমন জিজ্ঞাসা, জ্যোতিষী, নিরীক্ষা, নিরীক্ষণ, কিরিট, বিভীষণ, নিষিদ্ধ, কাহিনী। এখানে দেখা যাচ্ছে রস্বই দীর্ঘই পাশাপাশি বসেছে। এরপরে আছে দীর্ঘই রস্বই পাশাপাশি বসে, যেমন উজ্জীবিত, বীতি, কনিনিকা, দধিচি, প্রতীতি, জীবিত, জীবিকা, দীপিকা, নিহারিকা, মরিচিকা, শারীরিক, সীমিত, উদ্দীপিত। অর্থাৎ দীর্ঘই আছে পরে আবার কি রস্বই আছে, দীর্ঘই আছে পরে আবার রস্বই আছে, এভাবেও লেখা যায়। এখানে দুইটা বানান একটু দেখতে হবে, সেটা হচ্ছে উদিচি, প্রতীচি, কিন্তু এটা হবে দধিচি, প্রতীতি। বানানটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, উদিচি প্রতীচি একরকম, দুইটাই দীর্ঘই, আর দধিচি প্রতীতি একটা দীর্ঘই একটা রস্বই, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আছে প্রথমে রস্বই, এরপরে দীর্ঘই, এরপরে রস্বই, যেমন জিজিবিষা, নিপীড়িত, নিমীলিত, পিপীলিকা, বিভীষিকা, এটা হচ্ছে গেল। আবার আছে এটার বিপরীত, প্রথমে দীর্ঘই, মাঝখানে রস্বই, এরপর দীর্ঘই, যেমন অনিকিনী, একটা শব্দ আছে অনিকিনী। এরপর একটা শব্দ আরেকটা বানানো হচ্ছে রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘই, যেমন কিরিটিনী। 23 নম্বর নিয়মটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা অনেকেই জীবী, যেমন বুদ্ধিজীবী লিখতে গিয়ে আমরা এভাবে লিখি, এভাবে হচ্ছে ভুল, সবাই এভাবে লিখি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এভাবেই লিখি। জীবী সর্বত্রই এরকম হবে, বানান যখনই জীবী আসবে এরকম হবে, যেমন শ্রমজীবী, পেশাজীবী। কোনোভাবে দীর্ঘইকার দিয়ে আবার রস্বইকার লেখা যাবে না, তবে জীবিত, জীবিকা এভাবে লিখতে হবে, একটা দীর্ঘইকার একটা রস্বইকার এভাবে লিখতে হবে। কিন্তু জীবী যখন শব্দের শেষে জীবী যুক্ত হবে তখন দুইটাই কি হবে, দীর্ঘইকার হবে। আর পরবর্তী নিয়মে চলে যাব। পরবর্তী নিয়ম হচ্ছে কতগুলা শব্দ আছে যেগুলাতে দীর্ঘকার হয়, যেমন শ্বশ্রু, স্বয়ম্ভু, অনুদিত, অনূর্ধ্ব, জাগরুক। এটা যেভাবে থাকবে সেটা হচ্ছে দীর্ঘকার, আর এরকম থাকলে সেটা হবে হ্রস্বকার। এখানে এটা দীর্ঘকার। জাগরুক, মুন্ডুক, শার্দুল দীর্ঘকার, সিন্দুর, আহুত দীর্ঘকার, কৌতূহল, এই বানানটা আমরা ভুল করি, আমরা হ্রস্বকার দিয়ে লিখি, হ্রস্বকার দিয়ে হবে না, দীর্ঘকার দিয়ে হবে। প্রসূন আর এটা হবে দীর্ঘকার, মানে দীর্ঘকার হবে এখানে। এই বানানটা, শ্বশ্রু বানানটা আমরা ভুল করে থাকি। শ্বশ্রু হচ্ছে শাশুড়ি, শ্বশ্রু হচ্ছে কি শাশুড়ি, শাশুড়ি, আর এটা হচ্ছে দাবি। এবার আমাদের খেয়াল রাখতে হবে, এখানে দীর্ঘকার আছে, এখানে হ্রস্বকার আছে, এখানে শয়ে ম ফলা আছে, আর এখানে শয়ে ব আছে, খেয়াল রাখতে হবে। তো এই বানানটা, শাশুড়ি বানানটা আমরা প্রায় সময় ভুল করে থাকি, শাশুড়ি। তারপর শ্বশুর বানানটা,
শ্বশুর বানানটা আমরা ভুল করে থাকি। এই শ্বশুর আর শাশুড়ি দুইটা বাক্য দিয়ে মনে রাখা যাবে। এটা হচ্ছে শ্বশুর অশ্ব শিশুর মালিক। শ্বশুর অশ্ব শিশুর মালিক। এই বাক্যটা আমাদের মনে রাখলে, এখানে স আছে, স কমন নিলাম, এরপরে সুর কমন নিলাম, হয়ে গেল শ্বশুর, অশ্ব শিশুর মালিক। এই বাক্যটা মনে রাখলে আমরা এখান থেকে অশ্ব থেকে স কমন নিতে পারবো, সুর থেকে শিশুর থেকে সুর কমন নিতে পারবো, হয়ে যাবে শ্বশুর। ঠিক তেমনি শাশুড়ি শুয়ে শাল মুড়ি দিয়ে, শাশুড়ি শুয়ে শাল মুড়ি দিয়ে, শাশুড়ি শুয়ে শাল মুড়ি দিয়ে, শাশুড়ি শুয়ে শাল মুড়ি দিয়ে। এখানে মুড়ি থেকে আমরা যদি মুড়ি রসৌ এটা কমন নিতে পারি, মানে উড়ি কমন নিতে পারলে এখানে হয়ে যাবে শাশুড়ি। এই উড়িটা মনে রাখতে হবে আমাদের। শাশুড়ি শুয়ে শাল মুড়ি দিয়ে, তাহলে শাশুড়ি বানানটা আমাদের মনে থাকবে যদি আমরা উড়ি কমন নিতে পারি। এখান থেকে এই বাক্য দিয়ে আমরা শাশুড়ি মনে রাখতে পারবো। আর শ্বশুর অশ্ব শিশুর মালিক, এটা দিয়ে শ্বশুর মনে রাখতে পারবো। এরপরে ভূত শব্দের বানানের ক্ষেত্রে একটা বানান ছাড়া সবগুলো বানানে কি হবে? ভূত হবে। একটা বানান ছাড়া সবগুলো বানানে ভূত হবে, সেটা হচ্ছে অদ্ভুত। এই অদ্ভুত ছাড়া বাকি সবগুলো বানান ভূত হবে, দীর্ঘকার হবে। মানে অদ্ভুতে শুধু কি হবে? রস্যকার হবে, বাকিগুলোতে দীর্ঘকার। যেমন ভূত, ভূতুরে, উদ্ভূত, কিম্ভূত, সম্ভূত, ভূতপূর্ব। তবে ভূতুরে এটা নিয়ে একটু কথা আছে। ভূতুরে এই শব্দটা গঠিত হয়েছে ভূত যোগ উড়িয়া হয়ে গেছে ভূতুরে, অর্থাৎ এটা হচ্ছে তৎসম শব্দ আর এটা হচ্ছে প্রত্যয়, বাংলা প্রত্যয়। তো বাংলা প্রত্যয় আর তৎসম শব্দ মিলে, বাংলা প্রত্যয় আর তৎসম শব্দ মিলে ভূতুরে হয়ে গেছে। সেজন্য অনেকে এটাকে রস্যকার দিয়ে লিখে, অনেক কি লিখে রস্যকার দিয়ে লিখে। কিন্তু বাংলা একাডেমি আধুনিক বাংলা বানান অভিধানে শব্দটাকে রেখেছে এভাবে, দীর্ঘকার দিয়ে রেখেছে। দুইটাই শুদ্ধ, রস্যকার দিয়ে লিখলেও হবে, দীর্ঘকার দিয়ে লিখলেও হবে, দুইটাই কি শুদ্ধ। তবে বাংলা বানান একাডেমিতে এভাবে লিখেছে দীর্ঘকার দিয়ে। এরপরে সূত্র হচ্ছে দুইয়ের ক্ষেত্রে দু যুক্ত হলে সেক্ষেত্রে রস্যকার হবে। যেমন দু বিসর্গযুক্ত নাম, দুর নাম, দু যুক্ত হয়েছে, দু বিসর্গযুক্ত হয়ে, দু একটা বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধির ক্ষেত্রে বাংলা যদি বিসর্গযুক্ত দু থাকে, এরপরে শব্দ যুক্ত হলে সেটা হয়ে যাবে দুর নাম। দীর্ঘকার হবে না, রস্যকার দিয়ে হবে। কি হবে? রস্যকার দিয়ে হবে দুর নাম। দুরাশা, দুর্যোগ আশা, দুরাশা, দুর্যোগ অন্ত, দুরন্ত, দুর্যোগ নীতি, দুর্নীতি, দুর্ভাগ্য, দুর্যোগ ভাগ্য, দু আকাঙ্ক্ষা, দুরাকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানানটা আমাদের খেয়াল রাখতে হবে, আকাঙ্ক্ষা বানানটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এরপরে দুরাকাঙ্ক্ষা, কিন্তু যখন দূরত্ব অন্তে দুর্যুক্ত হবে, দূরত্ববাচক শব্দে যেমন দুর্যুক্ত হলে তখন কি হবে? দূর, দূরত্ব, দূরদর্শন, দূরপ্রাচ্য, দূরীভূত, দূরবীন, এগুলো হচ্ছে দূরত্ব অর্থে। দূরত্ব বুঝলে দূর আর দীর্ঘকার হবে। দূরত্ব বুঝলে কি হবে? দূর, দীর্ঘকার হবে। খেয়াল রাখতে হবে আমাদের বানানগুলা। আমরা অনেকেই দুর্ভাগ্য, দুর্নীতি, দুর্নাম এগুলা দীর্ঘকার দিয়ে লিখি প্রায়শ। 28 নম্বর নিয়ম হচ্ছে, সন্ধিতে একটা নিয়ম আছে,
সন্ধিকে ভাঙলে দুটা পদ পাওয়া যায়, একটা পূর্বপদ, একটা পরপদ। পূর্বপদের হ্রস্ব উ, পরপদের দীর্ঘ উ। পূর্বপদে হ্রস্ব উ থাকলে এবং পরপদে হ্রস্ব উ থাকলে দুটা মিলে দীর্ঘ উকার হয়ে যাবে। যেমন কটু যোগ উক্তি, কুটুক্তি। এখানে পূর্বপদের শেষে হ্রস্ব উকার আছে এবং ওইখানে পরপদের পূর্বে হ্রস্ব উকার আছে, কি হচ্ছে দুটা মিলে দীর্ঘকার হয়ে গেছে, কটুক্তি। সুক্তি, সুযোগ উক্তি। এখানে হ্রস্ব উকার আছে এবং পরপদের শুরুতে কি আছে, হ্রস্ব উকার আছে, দুটা মিলে কি হয়ে গেছে, দীর্ঘ সুক্তি। ঠিক তেমনি মধুসবক, লঘুর্মি। এখানে পরপদের শেষে হ্রস্ব উকার আছে এবং পূর্বদের শুরুতে দীর্ঘ আছে, দুটা মিলে কি হয়ে গেছে, লঘুর্মি। আমাদের মনে রাখতে হবে, আমরা অনেক সময় হ্রস্ব উকার দিয়ে লিখি, সেটা হবে না, দীর্ঘ লিখতে হবে যখন সন্ধিবদ্ধ পদ। পরবর্তী নিয়ম হচ্ছে, আমরা অনেক সময় মোহাম্মদ নামকে সংক্ষেপে লেখার জন্য এভাবে লিখি, অনেক সময় এভাবে লিখি, এভাবেও লিখি, কিন্তু দুইটাই ভুল। দুইটাই কি ভুল? বিসর্গ হচ্ছে একটা বর্ণ, আর এখানে পূরণ হচ্ছে একটা বিরাম চিহ্ন, তাহলে দুইটাই ভুল। শুদ্ধ নিয়ম হচ্ছে ওকারের পরে একটা বিন্দু দিতে হবে, ডট বা বিন্দু দিতে হবে। যেমন ডাক্তারকে আমরা যদি লিখি, সংক্ষেপে লিখি, একটা বিন্দু দিয়ে লিখতে হবে, এটা হচ্ছে শুদ্ধ। এই দুইটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে শুদ্ধ, ডট বা বিন্দু দেওয়া। আমি এখানে কতগুলো শব্দের তালিকা দিয়েছি। এখানে অতঃপর, ইতঃপূর্বে, অন্তঃকরণ, মনকষ্ট, স্বতঃস্ফূর্ত, শিরোপীড়া, নিঃশব্দ, মনক্ষুণ্ণ হবে। মনক্ষুণ্ণ। আবার এদিকে তপবন, মনমোহন, মনোবেদনা, সদ্যজাত, ইতোমধ্যে, পুরোধা। সবগুলো শব্দই সন্ধিজাত এবং বিসর্গ সন্ধিজাত। কিন্তু এখানে দেখা যাচ্ছে কতগুলো শব্দের এই পাশের শব্দ যেগুলো আছে সেগুলোতে মাঝখানে বিসর্গ দেখা যাচ্ছে, এই পাশে যে শব্দগুলো আছে সেগুলোতে বিসর্গ দেখা যাচ্ছে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই সন্ধিবদ্ধ পদগুলোকে, সন্ধিজাত পদকে ভাঙলে যদি বিসর্গের পরে যেমন সন্ধি, পূর্বপদে সন্ধিকে ভাঙলে দুটা পদ পাওয়া যায়, পূর্বপদ, পরপদ। পূর্বপদের শেষে বিসর্গ থাকবে যোগ, পরপদের শুরুতে ক, খ, ক্ষিয়, প, ফ, বর্ষ, দন্তস থাকলে তাহলে বিসর্গ বহাল থাকবে সন্ধিজাত পদে, বিসর্গ বহাল থাকবে। যেমন অতযুগ পর, অতঃপর, তাহলে বিসর্গের পরে কি আছে, এই যে এখানে যে বর্ণ আছে, যে বর্ণগুলো আছে সেগুলো একটা আছে। ঠিক তেমনি ইতপূর্বে বানানটা লক্ষণীয়, আমরা ইতি পূর্বে লিখে ফেলি অনেকে, এটা হবে ইত পূর্বে বা ইত পূর্ব, এভাবে লিখতে হবে। এরপরে অন্তঃকরণ, ক আছে, অন্ত যোগ করণ, ক আছে। মনকষ্ট, মন যোগ কষ্ট, ক আছে। বিসর্গের পরে কি আছে, ক আছে। ঠিক তেমনি স্বতঃস্ফূর্ত, শিরোপীড়া, নিঃশব্দ, মনক্ষুণ্ণ। যখন সন্ধিতে পূর্বপদের শেষে বিসর্গ থাকবে এবং পরপদে ক, খ, ক্ষিয়, প, ফ, কালবর্ষ, দন্তস থাকবে, তখন সন্ধিজাত শব্দে বিসর্গ বহাল থাকবে। কিন্তু এই পদগুলোকে ভাঙলে পাওয়া যায় তপযোগ বন, মনোযোগ মোহন, শব্দযোগ জাত, এখানে বিসর্গ হবে ইতোমধ্যে, ইত যোগ মধ্যে, পুরোযোগ দা, পুরোধা। অর্থাৎ এখানে বিসর্গের পরে এই বর্ণগুলো নাই। এখানে যে বর্ণ আছে
এই বর্ণগুলো নাই, অন্য কোনো বর্ণ আছে, সেজন্য সন্ধিজাত পদে বিসর্গ বহাল নেই, বিসর্গ হবে না। কিন্তু বিসর্গের পরে যদি ক খ খ প ফ তারপর দন্ত স থাকে, তাহলে সন্ধিজাত পদে বিসর্গ থাকবে। আবার এই নিয়মে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যদি এখানে দেখা যাচ্ছে আমি কতগুলো শব্দ লিখেছি, এখানে নিস্তব্ধ নিস্তব্ধ একবার বিসর্গ দিয়ে লিখেছি, আবার বিসর্গ ছাড়া লিখেছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে বিসর্গের পরে দন্ত স আছে, তালব্য স আছে, দন্ত স আছে, তালব্য স আছে, কিন্তু কিরকম আছে, যুক্ত অবস্থায় আছে, বিচ্ছিন্ন অবস্থায় না, যুক্ত অবস্থায় আছে। যেমন এরকম যুক্ত অবস্থায় আছে। তো সেক্ষেত্রে নিয়ম হচ্ছে বিসর্গর পরে যদি ভাঙলে, শব্দকে ভাঙলে বিসর্গর পরে যদি দন্তস্বয়ে ত, দন্তস্বয়ে থ, দন্তস্বয়ে প, তারপর স্বয়ে ব, দন্তস্ব রফলা থাকলে সেক্ষেত্রে বিসর্গ দিয়েও লেখা যাবে, আবার বিসর্গ ছাড়াও লেখা যাবে। আবারও বলছি, বিসর্গ সন্ধিজাত পদে, পূর্ব পদে যদি বিসর্গ থাকে, এরপরে যদি যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণগুলো থাকে, যদি এই যুক্ত বর্ণগুলো থাকে, সেক্ষেত্রে শব্দে বিসর্গ দেওয়া যাবে, অথবা বিসর্গ ছাড়াও লেখা যাবে, বিসর্গ ছাড়াও লেখা যাবে। তবে এখন বিসর্গ ছাড়া লেখা উত্তম, নিয়ম অনুযায়ী বিসর্গ ছাড়া লেখা উত্তম। বিসর্গ দিয়ে লিখলেও হবে, তবে বিসর্গ ছাড়া লেখা উত্তম। এই যুক্ত বর্ণগুলো থাকতে হবে। আবার নিস্তেজ, দুস্থ, এগুলোকে ভাঙলে পাওয়া যাচ্ছে নিযুক তেজ, দুযুক তর। এক্ষেত্রে কিন্তু শব্দের বিসর্গ হবে না, যেহেতু এটা যুক্ত বর্ণের এই বর্ণগুলো নেই আর এই বর্ণগুলো নেই, সেজন্য এটা মাথায় রাখতে হবে। এরপরে নিয়মটা হচ্ছে আমরা নীরব, নীরস এই বানানগুলো ভুল করি, আমরা প্রায় সময় নীরব লিখে দিলে, নীরব ভুল। এটা সন্ধিজাত ভাঙলে পাওয়া যায় নি যুগ র, কি হবে নি র, নি যুগ রস, কিন্তু বানানো হবে নি রস। আমরা প্রায় সময় নীরব লিখে ফেলি, সেটা ভুল। এরপরে প্রাতরাস, এই বানানটা আমরা ভুল করি, অতিরিন্দ্রিয়। এরপরে পুনরাবৃত্তি, জ্যোতিরিন্দ্রিয়, জ্যোতিরিন্দ্রিয় এই বানানটা আমরা ভুল করি, পুনরাবৃত্তি, পুনরুজ্জীবিত, দুরবস্থা, দুরন্ত, নিরবিচ্ছিন্ন। এটা সন্ধির কৌশল মনে রাখলে আমাদের এই বানানগুলো মনে রাখতে সুবিধা হবে। আমরা যদি এই প্রাতরাসকে ভাঙি, তাহলে পাবো, অর্থাৎ এই যে র আছে, র সবগুলোতে র আছে, পুনরুজ্জীবিত, অতরিন্দ্রিয়, পুনরাবৃত্তি, পুনরুজ্জীবিত, দুরবস্থা, দুরন্ত, নিরবিচ্ছিন্ন, প্রাতরাস, এই যে সবগুলোতে র আছে। র এর কারণে আমরা প্রথমে একটা কি বসিয়ে দেবো, সন্ধি বিচ্ছেদের নিয়ম শেখা হয়ে যাবে আমাদের। র এর আমরা কি দিয়ে দেবো, বিসর্গ দিয়ে দেবো। এরপরে যোগ, তো র এর কারণে কি হয়ে গেছে, যেমন প্রাতরাস, প্রাতরাস এর র এর কারণে আমরা একটা বিসর্গ কি বসিয়ে দেবো, বিসর্গ। এরপরে যে শব্দ বাকি থাকবে আছে প্রাত, এটা বসিয়ে দেবো, প্রাত। এখন বাকি থাকে কি, র চলে এসেছে, বাকি থাকে আকার। তো আকার তো বসানো যাবে না, আকার এসেছে আ থেকে, সেটা আ বসিয়ে দিলাম, এখানে কি হয়ে যাবে, আস হয়ে যাবে, প্রাতরাস। তো এটাকে যদি আমি সন্ধিজাত করি, হয়ে যাবে প্রাত, প্রাত রাস, ঠিক আছে। এরপরেও অন্তরিন্দ্রিয়,
অন্তর ইন্দ্রিয় যদি দেখি, অন্তর ইন্দ্রিয় ভাঙলে পাচ্ছি এখানে র, এখানে একটা বিসর্গ বসে ফেলেছি, যোগ। এর আগে কি আছে? অন্ত আছে। আবার অন্ত এরকম না, এটা না, এই যে রিকার যেটা আছে সেটা এর পর উচ্চারিত হচ্ছে রি, এর পর উচ্চারিত হচ্ছে, এটা যোগের পরে যাবে। কিন্তু এর আগে জন্য বিসর্গ দিয়েছি, তার আগে থাকে অন্ত থাকে। এর সাথে একটা কি আছে, রি ছিল, রিকার এসেছে ই থেকে, সেটা না ই বসে দিতে হবে, বাকি ইন্দ্রিয় বসে দিই, হয়ে গেছে অন্তরিন্দ্রিয়। অন্তরিন্দ্রিয় ভাঙলে কি হয়ে যাবে? শব্দ কি হবে? ভাঙলে অন্তর যোগ ইন্দ্রিয়, আর যুক্ত হবে অন্তরিন্দ্রিয়। ঠিক তেমনি দুরবস্থা, দুরবস্থা রয়ের কারণে কি বসে দিয়েছি? বিসর্গ, যোগ। রয়ের আগে কি আছে? দু আছে, দু বসালাম। এখন রয়ের সাথে তো আমি ই নেই, তাহলে কি আছে এখানে? একটা যেখানে কিছু থাকবে না সেখানে অ থাকবে, অধ্বনি থাকবে। কি থাকবে? একটা অধ্বনি থাকবে, সেজন্য অধ্বনি বসিয়ে দিয়েছি। অবস্থা, দুরবস্থা, দুরন্ত, দুযোগ অন্ত। এগুলো সন্ধির নিয়ম, তারপরও বানানোর জন্য সন্ধির নিয়মও লাগবে। সন্ধির নিয়ম সম্পূর্ণ জানলে বানানো লিখতে সুবিধা হবে। তেমনি নিরবিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন, নি যোগ, এখানে কোনো আকারিকার নেই, সেজন্য অভয় যাবে অবচ্ছিন্ন। ঠিক আছে, নিরবচ্ছিন্ন হয়ে গেছে, নিরবিচ্ছিন্ন। দন্তস্বয়ে ত আর দন্তস্বয়ে থ, এই দুটা প্রত্যয় নিয়ে আমরা বিভ্রান্ত হয়ে যাই। কখন দন্তস্বয়ে ত হবে আর কখন দন্তস্বয়ে থ হবে, এটা নিয়ে আমাদের সমস্যা হয়। আমি এখানে কতগুলো শব্দ লিখেছি, যেমন অভ্যাস হয়ে গেছে অভ্যস্ত, আশ্বাস হয়ে গেছে আশ্বস্ত, ত্রাস থেকে ত্রস্ত, গ্রাস থেকে গ্রস্ত, বিন্যাস থেকে বিন্যস্ত, বিশ্বাস থেকে বিশ্বস্ত, সমাজ থেকে সমস্ত। এই শব্দগুলো দেখা যাচ্ছে দন্তস্বয়ে ত হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে মুখস্থ, মধ্যস্থ, মনস্থ, ঢাকাস্থ, আত্মস্থ। অর্থাৎ এখানে দন্তস্বয়ে ত হচ্ছে। কেন হচ্ছে? দন্তস্বয়ে ত শব্দটি এসছে, অর্থাৎ দন্তস্বয়ে ত আকার যোগ অর্থাৎ ভাঙলে এটা প্রত্যয়ের সাথে একটা শব্দ ভাঙলে এরকম পাচ্ছি, যার অর্থ হচ্ছে থাকে, যে বা যা থাকে। তো কখন দন্তস্বয়ে ত হবে, কখন দন্তস্বয়ে থ হবে? যখন দন্তস্বয়ে ত এই শব্দকে বাদ দিলেই যে শব্দ পাওয়া যাবে, সেই শব্দ যদি কোনো অর্থ না থাকে, সেই ক্ষেত্রে দন্তস্বয়ে ত হবে। যেমন অব্য, দন্তস্বয়ে ত বাদ দিলে থাকে অব্য, অব্যর কোনো অর্থ নেই। এরপরে আশ্বস্ত, দন্তস্বয়ে ত বাদ দিলে আশ্রয়ের কোনো অর্থ নেই। এরপরে দন্তস্বয়ে ত বাদ দিলে ত্রয়ের কোনো অর্থ নেই। দন্তস্বয়ে ত বাদ দিলে ঘর অফলের কোনো অর্থ নেই। দন্তস্বয়ে তয়ে বাদ দিলে ভিন্নের কোনো অর্থ নেই। এই দুটো শব্দ একটু দেখার বিষয়। বিশ্বস্ত দন্তস্বয়ে ত বাদ দিলে বিশ্ব হয়, বিশ্ব অর্থ আছে, কিন্তু সেটা শব্দটা এসছে বিশ্বাস থেকে, সেজন্য বিশ্ব প্রকৃত অর্থে কোনো অর্থ প্রকাশ করছে না দন্তস্বয়ে ত বাদ দিলে। সমস্ত, এটা একটু ব্যতিক্রম, এটা হচ্ছে ব্যতিক্রম। দন্তস্বয়ে ত বাদ দিলেও সম এর অর্থ পাওয়া যায়। সময়ের অর্থ হচ্ছে তুল্য বা সমান, তুল্য বা সমান, এটা হচ্ছে ব্যতিক্রম, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে এই নিয়মের ব্যতিক্রম। কিন্তু এখানে দেখা যাচ্ছে দন্তস্বয়ে ত বাদ দিলে মুখ অর্থবোধক শব্দ পাওয়া যাচ্ছে। দন্তস্বয়ে ত বাদ দিলে মধ্য অর্থবোধক শব্দ পাওয়া যাচ্ছে। দন্তস্বয়ে ত
থ বাদ দিলে মন অর্থগত শব্দ পাওয়া আছে। এখানেও দন্তস্বরে থ বাদ দিলে ঢাকা অর্থগত শব্দ পাওয়া যাচ্ছে। ঢাকা মানে ঢাকাস্থ মানে ঢাকা থেকে উৎপন্ন, ঢাকা থেকে আগত বা ঢাকা জাত। আমরা বলি চট্টগ্রামস্থ, রাজশাহীস্থ, তার মানে ঢাকা থেকে উৎপন্ন বা ঢাকায় অবস্থিত, কোনো একটা জায়গায় অবস্থিত, এভাবে বোঝাই। আত্মস্থ মানে আত্মা থেকে উৎপন্ন, যা আত্মায় থাকে যে, অর্থাৎ আত্ম শব্দটা অর্থবোধক। আত্ম শব্দটা কি হচ্ছে? অর্থবোধক। দন্তস্ব থ বাদ দিল, তো যখন বাদ দিলে অর্থ ঠিক থাকে সেক্ষেত্রে দন্তস্বয়ে থ হবে। যখন বাদ দিলে অর্থভূত শব্দ পাওয়া যাবে না সেক্ষেত্রে কি হবে? দন্তস্বয়ে ত হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি নিয়মটা। এরপরে নিয়মে চলে যাই আমরা। করণীয় নিয়মে কতগুলো শব্দ লিখেছি। তজ্জন্য, সজ্জন, বিপজ্জনক, উজ্জ্বল, প্রজ্জ্বল, সমুজ্জ্বল, জাজ্জল্যমান, প্রজ্বলন, প্রজ্বলিত। এখানে দেখা যাচ্ছে দুইটা জ আছে কিন্তু কোনো ব নেই। এখানে দেখা যাচ্ছে দুইটা জ আছে, সবগুলো দুইটা জ আছে, নিচে আবার ব আছে। এখানে দেখা যাচ্ছে একটা জ আছে, একটা ব আছে, একটা জ, একটা ব, একটা জ, একটা ব। তাহলে এই শব্দগুলো আমাদের মনে রাখতে হবে অনুশীলনের মাধ্যমে। এমনি কোনো নিয়ম নেই মনে রাখার, বারবার অনুশীলন করে চর্চা করে মনে রাখতে হবে। এখানে দেখা যাচ্ছে ঘনিষ্ঠ, গরিষ্ঠ, লঘিষ্ঠ, মূর্ধন্যস্বরে ঠ হচ্ছে, সবগুলোতে মূর্ধন্যস্বরে ঠ, কিন্তু একটাতে দন্তস্বরে ট, মনে রাখতে হবে আমাদের। তো আমরা চেষ্টা করছি বাংলা বানানের নিয়ম জানার জন্য, এগুলো চর্চা করতে হবে। সবগুলো নিয়ম চর্চা করলে আমরা সুন্দর করে বাংলা বানান লিখতে পারবো, আমরা পরীক্ষায় ভালো করতে পারবো, আর তাছাড়া আমরা শুদ্ধ বানান লিখতে পারবো। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।